সূচনা পর্ব। গল্প বাঁধনহারা প্রেম। শান্তামণি মায়াবতী। 7 বছর পর বাড়ি ফিরেছে চৌধুরী বাড়ির 3 ছেলে, শুভ্র চৌধুরী, অয়ন চৌধুরী, নিলয় চৌধুরী। বাড়ি ফিরছে বললে ভুল হবে। পড়াশোনা শেষ করে বিদেশ থেকে দেশে ফিরছে 3 ভাই। চৌধুরী বাড়িতে আজ খুশির আমেজ। সবাই খুশিতে আজ আত্মহারা। নাতি আসার খুশিতে নাতিদের পছন্দের রান্না করছেন হেনা বেগম। সে আজ ভীষণ খুশি। আজ এত বছর পর তার 3 নাতি দেশে ফিরেছে। তার খুশি দেখে কে? মনে মনে হেনা বেগম বলে, আজ যদি বড় বৌমা থাকতো কতই না ভালো হতো। বলেই দীর্ঘশ্বাস ফেলেন। রান্না শেষ করে সিঁড়ি বেয়ে চলে আসেন উপরে একটা রুমে। কোনো কিছু না ভেবেই রুমের ভিতরে চলে যান। বিছানা উপর পেটে বালিশ চেপে ধরে শুয়ে আছে এক রমণী। হাত খোপা করা চুলগুলো খুলে এলোমেলো হয়ে আছে। মুখ শুকনো, চেহারা ফ্যাকাশে। তারপর মনে হচ্ছে জান্নাতের কোনো অপ্সরা শুয়ে আছে। হেনা বেগম এই রূপ দেখে ভয় হয় ভীষণ। এই মেয়ের রূপ তার জীবনের কাল না হয়। তার মেয়ের ভাগ্যের মতো যেন এই মেয়ের ভাগ্য না হয়। এই রূপ তার মেয়ের জীবনের কাল হয়েছিল। রূপ গুণ কিছু না, মানুষ দিন শেষে হেরে যায় ভাগ্যের কাছে। দীর্ঘ শ্বাস ফেলেন হেনা বেগম। সারা রাত পেটে ব্যথার জন্য ঘুমাতে পারেনি। রোদ ফজরের আগে আগে ঘুমিয়েছে। আস্তে করে ডাকে, হেনা বেগম। রোদ রোদ, এই রোদ ওঠ, অনেক বেলা হয়ে গেছে। পিটপিট করে চোখ খুলে তাকায় রোদ। হেনা বেগম বলে, পেটে ব্যথা কমছে এখন? আগের থেকে অনেকটাই কমছে নানু। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, এখন 10টা 30 বেজে গেছে। নানু, এত বেলা হয়ে গেছে, তুমি আমাকে ডাকনি কেন? কত কাজ আছে বাড়িতে, সেগুলো করতে হবে। কথাগুলো বলেই রুম থেকে বের হয়ে যাবে। তখনই হেনা বেগম বলে, রোদ দাঁড়াও। রোদ প্রশ্নসূচক চাহনিতে তাকিয়ে বলে, নানু বাড়িতে অনেক কাজ, আমি চাই না আমার জন্য এই বাড়িতে কোনো ঝামেলা হোক। হেনা বেগম বলে, তুমি আজকে রুম থেকে কোথাও বের হবে না, রুমের ভিতরে থাকবে। আর তোমার কোনো কাজ করতে হবে না। সময় মতো খাবার আমি রুমে পাঠিয়ে দেব। রোদ অবাক হয়ে বলে, কেন দাদি? হেনা বেগম বিরক্ত হয়ে বলে, মুখের ওপর প্রশ্ন করা আমার পছন্দ নয় রোদ। তারপর বলি, শোনো, শুভ্র দেশে আসছে। আর যদি তোমাকে এই বাড়িতে দেখে তো তুলকালাম করবে। শুভ্র কথা শুনতে মনের মধ্যে ছেদ করে ওঠে। হেনা বেগম এই কথা বলেই রুম থেকে চলে যান। সকাল 11টা 23 এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে 3 ভাই। আরাফ চৌধুরী শুভ্রর বাবা, আরিফ চৌধুরী অয়নের বাবা, আকরাম চৌধুরী নিলয়ের বাবা। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর গ্লাসের দরজা ধীরে ধীরে খুলে গেল। হাজারো মানুষের ভিড়ের মাঝেই যেন মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। প্রথমে বেরিয়ে এলেন শুভ্র চৌধুরী। গাঢ় কালো শার্টে মোড়া, সানগ্লাসে ঢাকা, ঠান্ডা দৃষ্টি, লম্বা দেহ, শক্ত গঠন, ঠোঁটে কোনো হাসি নেই। তার প্রতিটি পদক্ষেপ যেন চারপাশে কাঁপন ধরাচ্ছে। মুখে স্পষ্ট গম্ভীরতা, যেন এই পৃথিবী তাকে ভয় পায়। তার কিছুটা পেছনে হাঁটছে অয়ন চৌধুরী। পরনে হালকা নীল শার্ট, কাঁধে ব্যাগ, চোখে গভীরতা, ঠোঁটে মৃদু এক রহস্যময় হাসি। যেন সব কিছু সে খুব ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করছে। গম্ভীর বড় ভাইয়ের ছায়ায় থেকেও অয়নের আলাদা একটা আকর্ষণ আছে। সবশেষে আসে নিলয় চৌধুরী। ডেনিম জ্যাকেট, হুডি মাথায় দিয়ে, চুল এলোমেলো করে রাখা। হাসলেই টুক করে ডিম্পল পরে গালে। চঞ্চল ভঙ্গিতে হাত নেড়ে সবার দিকে তাকায়। মনে হয় যেন এই এয়ারপোর্টটাই তার নিজের স্টেজ। 3 জন একসাথে হেঁটে বেরিয়ে আসে। আরাফ চৌধুরী শুভ্রকে জড়িয়ে ধরতে আসলে শুভ্র পাশ কাটিয়ে চলে যায়। শুভ্র বাবার চোখে পানি চিকচিক করছে। অয়ন এসে চাচাকে জড়িয়ে ধরে আর আস্তে করে বলে, শুভ্র এখন রেগে আছে চাচা যান, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি কষ্ট পেও না। অয়ন নিলয় সবার সাথে কুশল বিনিময় করে, কিন্তু শুভ্র কারো সাথে কোনো কথা বলে না। সবাই এসে গাড়িতে বসে। গাড়িতে সবাই চুপচাপ। চৌধুরী ভিলা। কালো রঙের ঝকঝকে প্রাইভেট কারটি এসে থামল চৌধুরী বাড়ির বিশাল লোহার গেটের সামনে। 2 পাশে সবুজ গাছের সারি, আর মাঝ বরাবর পাকা রাস্তা ধরে গাড়ি ঢুকে গেল ভেতরে। চৌধুরী বাড়ি 3 তলা বিশিষ্ট সেই প্রাচীন অথচ রাজকীয় স্থাপনা, যার প্রতিটি দেয়ালে যেন শানের ছাপ। প্রথম তলায় বিস্তৃত বারান্দা, সাদা পিলারের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে প্রশস্ত ড্রয়িং রুম, ঝাড়বাতির ঝলক, নরম সোফা আর পুরনো দিনের ছবি সাজানো দেয়াল। একপাশে কাঠের আলমারি, তার ওপারে রাখা পিতলের শোপিসগুলো যেন বাড়ির ঐতিহ্যের সাক্ষী। গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে ঢুকে যায় শুভ্র। দরজার সামনে দাঁড়িয়ে আছে হেনা বেগম, হাসি বেগম, অয়নের আম্মু,
আর মীরা বেগম, নিলয়ের আম্মু আর নীরা, অয়নের বোন, অহনা আর টিনা, নিলয়ের বোন। তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বাড়ির সব সার্ভেন্ট। শুভ্র দাদির সামনে এসে তাকে সালাম করে, তার পা জড়িয়ে ধরে। তারপর কিছু না বলেই উপরে নিজের রুমে চলে যায়। দীর্ঘশ্বাস ফেলেন হেনা বেগম। আর এইদিকে অয়ন এসে সবার সাথে কুশল বিনিময় করে। নিলয় কথা জিজ্ঞেস করে সবাই। অয়ন বলে, আমার পিছন পিছন তো আসলো। আর এইদিকে নিলয় ফেসবুক লাইভে দেখাচ্ছে তাদের বাড়ির ঘুরে ঘুরে আশেপাশে। লাইভ দেখাতে দেখাতে হঠাৎ পা পিছলে কাদার ভিতরে পড়ে যায়। অয়ন নিলয়কে আসতে না দেখে এই দিকে আসছিল, কিন্তু এসে দেখে কাদার উপরে পড়ে গেছে, পুরো গায়ে কাদা মেখে একাকার। নিজের হাসি আর আটকে রাখতে পারে না, হো হো করে হেসে ওঠে অয়ন। নিলয় পড়ে যাওয়াতে ফোনটা হাত থেকে পড়ে আছে নিচে। অয়ন ফোন হাতে নিয়ে দেখে এখনও লাইভ চলছে। তাড়াতাড়ি ব্যাক ক্যামেরা দিয়ে বলে, সো গাইস, আপনাদের প্রাণপ্রিয় ক্রাশের অবস্থা দেখুন। বাড়িতে আসার খুশিতে সে মাটিতে গড়াগড়ি করছে। নিলয় তাড়াতাড়ি এসে ফোনটা কেড়ে নেয়। তারপর লাইভটা কেটে দিয়ে বলে, হে ব্রো, কী করলে? আমার আর মান সম্মান রাখলে না। হাসি থামিয়ে অয়ন বলে, বাড়িতে এসে সবার সাথে দেখা না করে লাইভ করছিস, তাই উপরাল্লাহ অভিশাপ দিচ্ছে, বুঝছিস? তাই তোর এই অবস্থা হয়েছে। আর এইভাবে কাদায় গড়াগড়ি খাওয়া দেখিয়ে ভালোই করছি, তোর আইডি ভিউ বাড়বে। নিলয় মুখ কালো করে বাড়ির দিকে হাঁটা দেয়। অয়ন বলে, রাগ করিস না, আমি জাস্ট মজা করছি। চল বাসার ভিতরে চল। রাত 12:30। বাসার ছাদে এক কোণায় দাঁড়িয়ে আছে রোদ। সারাদিন সে রুম থেকে 1 মিনিটের জন্য বের হয়নি, রুমেই ছিল। খাবারটা রুমে দিয়ে গেছে তার নানু, তাই সবাই ঘুমাতে চুপি চুপি ছাদে এসেছে। রোদ অন্ধকার আকাশের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে থাকে। তারপর আনমনে বলে ওঠে, আচ্ছা, কতদিন এইভাবে লুকিয়ে রাখতে হবে ওই লোকের কাছ থেকে? আমার জীবনটা কেন এমন হলো? আব্বু আম্মু এই নিষ্ঠুর পৃথিবীতে কেন আমায় একা রেখে চলে গেলে? আমাকে কেন নিয়ে গেলে না তোমাদের সাথে? এই পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর, কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না, কেউ না। আমাকে কেউ ভালোবাসে না তোমাদের মতো করে। আমার জীবনটা একটা অভিশাপ হয়ে গেছে, জানো? আর বাঁচতে ইচ্ছে করে না আমার। বলেই ফুপিয়ে কেঁদে ওঠে রোদ। গভীর রাতে কান্নার শব্দ চারদিকে ঝিম করে আছে। হঠাৎ রোদ কেন জানি মনে হচ্ছে তার আশেপাশে কেউ আছে। রোদ পেছন ফিরে তাকায়, তখন ছাদের দরজা সামনে থেকে একটা ছায়া সরে যায়। কিছু ভয় পায় রোদ, ভয়ে ঢোক গিলে। তারপর আস্তে করে ছাদে দরজার পাশে আসে, কিন্তু কেউ নেই। ভয়ে ভয়ে নিচে নেমে যায়। রুমে গিয়ে শুয়ে পড়ে। সকাল 8:30। ঠাস করে থাপ্পড় পড়ে রোদের গালে। থাপ্পড় একটু বেশি জোরে পড়ে। ঠোঁট কেটে রক্ত পড়ছে, গালে 5 আঙুলের ছাপ পড়ে গেছে। টলমল চোখে নিচের দিকে তাকিয়ে আছে রোদ। চলবে। গল্পটি কেমন হয়েছে লাইক ও মন্তব্য করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।